করছি হেলেন মুরহাউসের লেখা মৃত্যু নিবাস। আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম আজ তার পরবর্তী পর্ব থেকে শুরু হবে। গল্প শুরুর আগে নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। তো শ্রোতা বন্ধুরা, শুরু করছি মৃত্যু নিবাস। কতক্ষণ অজ্ঞান হয়েছিল জানে না মার্থা। মুখে চোখে জলের ছিটে আর আলো এসে পড়ায় আস্তে আস্তে চোখ মেলে তাকালো সে। প্রথমে কোথায় রয়েছে, কি হয়েছিল তা মনে করতেই খানিকটা সময় চলে গেল ওর। তারপর ধীরে ধীরে চোখ খুলে ওর আশপাশটা দেখে বুঝলো সে শুয়ে রয়েছে হলওয়ের একটা সোফায়। পাশে দাঁড়িয়ে আছে পিটারসন। হলওয়েতে হাই পাওয়ারের একটা আলো জ্বলছে। ধীরে ধীরে সবকিছু মনে পড়তে ওর বেশ আরো খানিকটা সময় চলে গেল। রুবি কোথায়, আমার রুবি কোথায়? অস্ফুটভাবে বলতে বলতে উঠে বসার চেষ্টা করলো মার্থা। শান্ত হও, স্থির হও। ওই দেখো, রুবি গ্যাব্রিয়েলের কোলে বসে আছে। পিটারসনের কথায় মার্থা দেখলো অদূরেই আরেকটি সোফার ওপর রুবিকে কোলে নিয়ে বসে আছে গ্যাব্রিয়েল। রুবির কান্না তখন থেমে গিয়েছে। গ্যাব্রিয়েলের কোলে একটা পুতুল নিয়ে আপন মনে খেলায় মগ্ন সে। মার্থাই প্রথম লক্ষ্য করলো নিজের আলুথালু বেশ, মাথার চুল উস্কো খুস্কো, যেন কতদিনের অসুস্থ, গলা শুকিয়ে কাঠ। পিটারসনের দিকে তাকিয়ে প্রায় মিনতি করে বলল, প্লিজ উইল, এক গ্লাস জল দাও। রেফ্রিজারেটর থেকে ঠান্ডা জলের বোতলটা বের করে পিটারসন একটা গ্লাসে ঢেলে মার্থার দিকে এগিয়ে দিল। পুরো এক গ্লাস জল এক চুমুকে খেয়ে ফেলল মার্থা। কতকটা ধাতস্থ হলো, হাঁপানি রুগীর মতো হাঁপাতে লাগলো। উদ্বিগ্ন স্বরে এবার পিটারসন জিজ্ঞেস করলো, মার্থা, কি ব্যাপার? উইলের কথায় মুহূর্তে একটু আগে ঘটা ঘটনাগুলো টিভির পর্দায় চলতে থাকা চলচ্চিত্রের মতো মনের পর্দায় ভেসে উঠল মার্থার। ভয়ে কাঁপতে লাগলো সে। আতঙ্কগ্রস্ত চোখ দুটো মেলে তাকালো পাশে উইলের দিকে। উইল সেটা লক্ষ্য করে বলল, তোমার চোখ এরকম লাল কেন মার্থা? এরকম আলুথালু বেশ, উস্কো খুস্কো চুল। ভয় পেয়েছিলে? ওই মহিলা, ওই মহিলা। কে? কোন মহিলা? কি হয়েছিল? মার্থার চোখ মুখ থেকে আতঙ্কের রেশ এখনো কাটেনি। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে একটু আগের ভয়ঙ্কর দৃশ্যগুলো। এমনকি সামনে দাঁড়িয়ে থাকা উইল আর গ্যাব্রিয়েলকে দেখেও যেন ঠিক মন থেকে ভরসা পাচ্ছে না। খালি মনে হচ্ছে এরা সত্যিকারের উইল আর গ্যাব্রিয়েল দাঁড়িয়ে আছে তো তার সামনে। গ্যাব্রিয়েল এবার ওদিক থেকে বলে উঠল, কি হয়েছিল বলুন, বলুন, আমাদের সবকিছু খুলে বলুন। ওই মহিলা সিঁড়ির ওপর দাঁড়িয়েছিল। ওই মহিলা সিঁড়ির ওই ওই ল্যান্ডিং এ দাঁড়িয়েছিল। ধাতস্থ হও মার্থা, ধাতস্থ হও, আরো জল খাও। আরো এক গ্লাস ঠান্ডা জল খেয়ে দেহে আরো কিছুটা হৃত বল ফিরে পেল মার্থা। কথা বলার শক্তি সামান্য কিছুটা হলেও ফিরে পেল। তারপর বলতে লাগলো, আমার মনে হয় ওই মহিলাই সেই ম্যানিয়ান। হ্যাঁ, ওই মহিলাই ম্যানিয়ান। ম্যানিয়ান একজন মহিলার নাম। ও ও আমাকে আমাকে কিছু বলছিল। উইল কিছু বলল না। সে সাগ্রহে কৌতূহলী চোখে তাকিয়ে রইল মার্থার দিকে, সে আরো কি বলে শোনার জন্য। এরপর মার্থা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো একে একে বলে চলল পিটারসনকে।
সবকিছু বলা শেষ হলে উইল খানিকক্ষণ গুম মেরে রইল। তারপর একটিও কথা না বলে বুটে গটমট শব্দ তুলে এগিয়ে গেল দোতলায় রুবির ঘরের দিকে। মার্থা লক্ষ্য করলো ওই ঘরটার দিকে এগোতে এগোতে উইল পকেট থেকে বের করে আনলো তার সেই ব্ল্যাকবেরিটা। কিছুক্ষণ পর তাকে বেরিয়ে আসতে দেখা গেল ঘরটা থেকে। হলওয়েতে এসে সে গ্যাব্রিয়েলকে লক্ষ্য করে বলল, গ্যাব্রিয়েল, এদিকে একবার আসতে পারবে? আর মার্থা, তুমি রুবিকে নিয়ে স্টাডি রুমে গিয়ে ঢুকে পড়ো। ওখানে সোফায় বসে একটু রেস্ট নাও। আমরা সব ঘরগুলো দেখে খুব শিগগিরই আসছি। মার্থা ততক্ষণে অনেকটা ধাতস্থ হয়েছে। সে কোনো মতে উঠে দাঁড়িয়ে রুবিকে নিয়ে পায়ে পায়ে হেঁটে চলে গেল স্টাডি রুমের দিকে। রুমে ঢুকে সোফায় বসে অপেক্ষা করতে লাগলো সে। স্টাডি রুম থেকেই বাইরের সিঁড়িতে জুতোর শব্দ শুনে বুঝল উইল আর গ্যাব্রিয়েল দুজনেই এখন ওপরের ঘরের দিকে চলেছে। কিছুক্ষণ পর ফিরে এলো দুজনে, এসে ঢুকলো স্টাডি রুমে। স্টাডি রুমের দরজায় উইলের সদাহাস্য মুখটাকে দেখে মনে মনে যেন ভরসা ফিরে পেল মার্থা। সে জিজ্ঞাসু দৃষ্টি মেলে তাকালো উইলের দিকে। ঘরে ঢুকতে ঢুকতে উইল তার দিকে চেয়ে স্মিত হেসে বলল, আর ইউ ওকে ম্যাম? হ্যাঁ, আমরা এখন ঠিক আছি উইল, উই আর ওকে। তারপরেই চোখে মুখে কৌতূহলে কে জানতে চাইল, তোমরা কিছু দেখতে পেলে উপরে বা নিচের ঘরে? না তো, কিছুই তো দেখতে পেলাম না উপরে। কথাটা বলে মৌন হয়ে রইল উইল। আর একটি কথাও বলল না, শুধু চেয়ে রইল মার্থার দিকে, যেন ওর মনের ভাব বোঝার চেষ্টা করছে। আমি এত কাছ থেকে ওদের দেখেছিলাম। ওই মহিলা আর ওই বাচ্চা ছেলেটি যেন সাদা বাষ্প দিয়ে গড়া দেহ ওদের। হুহ বলেই শিউরে উঠে চোখ বুজে মাথা নিচু করে বসে রইল মার্থা, যেন সেই সময়টার দৃশ্য ফের একবারও নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে। উইল তাকে লক্ষ্য করতে লাগলো মনোযোগ দিয়ে। কতক্ষণ পর মার্থা মুখ তুলে ফের তাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করলো, তোমাদের নজরে কি কিছুই পড়েনি? মাথা নাড়ল উইল, বলল, তোমার রুমে যে ক্যামেরা লাগিয়ে রাখা হয়েছিল, রেকর্ডিং চলতে চলতে হঠাৎ তার স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম বোধহয় টেকনিক্যালি কোনো কারণে এমনটা ঘটলো, কিন্তু এখন বুঝতে পারছি আদৌ তা ছিল না। তুমি নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লে, এই পর্যন্ত দেখতে পেয়েছিলাম। তারপরেই স্ক্রিনটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেল, আর কোনো ছবি আসছিল না। তাই বুঝতে পারছিলাম না তোমার সাথে তখন কি ঘটছিল। তারপর যখন বাড়ির ভেতর থেকে কাঁচের লণ্ঠন ভাঙার ঝনঝন শব্দ, আর তার কিছুক্ষণ পরে উপরের ঘর থেকে তোমার গলায় পরিত্রাহী আর্তনাদ শুনতে পেলাম, তখনই বুঝলাম কিছু একটা খারাপ ঘটছে। আমি এখন আরেকবার ক্যামেরার ফুটেজগুলো চেক করব। যদিও জানি কিছুই দেখতে পাবো না, কারণ স্ক্রিন ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছিল এই সময়। তবে তোমার চোখ মুখের রিয়াকশন আর তোমার মুখ থেকে শোনা কথাগুলোই একমাত্র এখন এভিডেন্স হতে পারে সে সময় কি ঘটছিল বাড়ির ভেতর। এই পর্যন্ত বলে উইল একটু থামল। ভয়ে চোখ বুজে ফেলল মার্থা। তখনও রীতিমতো কাঁদছে সে। ক্লান্ত বোধ করতে লাগলো সে। অজান্তে আপনা থেকেই ওর চোখ দুটো বুজে এলো, এলিয়ে দিল মাথাটা পিটারসনের কাঁধে। বহুক্ষণ তারা ওই অবস্থাতেই বসে রইল। পিটারসন স্টাডি রুমের জানলা দিয়ে আনমনাভাবে চেয়ে রইল বাইরের দিকে। এদিকে ওর কাঁধে মাথা রেখে বসে বিশ্রাম করছে ক্লান্ত মার্থা। কতক্ষণ পর হলওয়ে থেকে কার ভারী পদধ্বনি শুনতে পেল মার্থা আর পিটারসন। সচকিত হয়ে উঠল দুজনে। পিটারসন বুঝল পায়ের শব্দ আর কারণ নয়, গ্যাব্রিয়েলের।
তারপরেই দরজায় দেখা গেল একজনের মুখ। হ্যালো। চমকে উঠে প্রায় চিৎকার দিয়ে উঠতে যাচ্ছিল মার্থা, কিন্তু পিটারসন ওর হাত দুটো নিজের হাতের মধ্যে নিয়ে সে মৃদু চাপ দিয়ে বলল, ভয় নেই, ও গ্যাব্রিয়েল, দেখো। আশ্বস্ত হলো মার্থা, চোখ বুজে দম নিয়ে নিল একটু। গ্যাব্রিয়েল লোকটা সত্যিই ভয় পাইয়ে দিয়েছিল ওকে। যা ঘটে গেছে একটু আগে ওর ওপর দিয়ে, সামান্য শব্দেও চমকে চমকে উঠছে। পরিচিত কেউও যদি হঠাৎ করে সামনে পড়ে যাচ্ছে, তো তাকেও বিভীষিকা মনে হচ্ছে ওর কাছে। সামান্য হেসে পিটারসন এবার বলল, গ্যাব্রিয়েল, আমরা এই স্টাডি রুমে বসে তোমার জন্যই অপেক্ষা করছি। কি ব্যাপার? ম্যাডামকে দেখে মনে হচ্ছে যেন বেশ অস্বস্তিতে আছে। ভয় টয় পেয়ে গেছে হঠাৎ আমার আগমনে। যা যা ঘটলো আমার সাথে, তা যদি তোমার সঙ্গে ঘটতো তো বুঝতে মজাটা। আমি তো একটু হলে মারাই পড়ছিলাম। শ্শ্! ঠোঁটে আঙুল চাপা দিয়ে তাকে চুপ করতে বলল গ্যাব্রিয়েল। চোখের ইশারায় বুঝিয়ে দিল এসব কথা ভুলেও মুখে আনবেন না। মার্থা জিজ্ঞেস করলো, এখন কটা বাজে? আমি তো সময়ের হিসেবই গুলিয়ে ফেলেছি। জবাবে নম্র গলায় গ্যাব্রিয়েল বলল, ভোর 4টে, একটু পরেই ভোরের পাখিদের সঙ্গীত শুরু হবে। হালকাভাবে কথাটা বললেও মার্থার আর ভোরের জন্য তর সইছিল না। এবার দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে গ্যাব্রিয়েল বলল, ওকে, এখন আমাদের পরবর্তী স্টেপ কি হবে তা নিয়ে ভাবতে হবে। কিন্তু ম্যাডাম, সেক্ষেত্রেও আপনার সাহায্য আমাদের দরকার হবে। মার্থার মুখে আবার অন্ধকার নেমে এলো। বলল, আমায় আবার কি করতে হবে? সে মনে প্রাণে আর চায় না যে যে কাজ তাকে গত রাতে করতে হয়েছিল সেটার পুনরাবৃত্তি আবার তাকে করতে হোক। তাই সে বলল, সরি, গত রাতের মতো আমি আর সাহস দেখাতে চাই না। গ্যাব্রিয়েল ওর কথা এড়িয়ে গিয়ে বলল, আপনি শুধু আমার হাতটা ধরুন, ব্যাস, এর বেশি কিছু নয়। মার্থা একবার তাকালো উইল পিটারসনের দিকে। উইল তাকে চোখের ইশারায় বোঝালো ঘাবড়াবার কিছু নেই, গ্যাব্রিয়েল যা বলছে তাই সে করুক। উইলের দিক থেকে মুখ ফিরিয়ে গ্যাব্রিয়েলের দিকে তাকিয়ে মার্থা এবার বলল, কিন্তু রুবিকে কে ধরবে তাহলে? এবার উইলের দিকে চেয়ে গ্যাব্রিয়েল বলল, উইল, তুমি কি পারবে না কিছুক্ষণের জন্য রুবিকে সামলাতে? আমাকে এখন মনিটরে রেকর্ডিংগুলো অ্যানালাইজ করতে হবে গ্যাব্রিয়েল। গাড়িতে আছে জিনিসগুলো। রুবিকে নিয়ে এই ঠান্ডা ওয়েদারের মধ্যে বাইরে যাওয়াটা ঠিক হবে না আমার। কটেজের ভেতর থেকে ক্যামেরার তার এসে গাড়ির ভেতর স্ক্রিনের সাথে ফিট করা, তাই জানলাগুলো বন্ধ করা যাবে না। বুঝতেই পারছো, ঠান্ডা হাওয়া রুবির গায়ে লাগা ঠিক হবে না। এর চেয়ে ভালো হয় রুবিকে এই স্টাডি রুমের সোফার মাঝখানে বসিয়ে দেওয়া হোক, আর ওর চারপাশে কুশন দিয়ে ঘিরে দেওয়া হোক। রুবি একলা ঘরে থাকবে? ভাবতে পারল না মার্থা। ভাবতেই ওর মুখে রক্ত সরে গেল। বলল, কিন্তু ও যদি? ও এখানে অন্তত আসতে পারবে না ম্যাডাম। পুরো বাড়িটা দেখে শুনে যা বুঝেছি, ওই মহিলা যখন জীবিতকালে এই বাড়িতে বাস করত, এই স্টাডি রুমটা তখন ছিল না। এই রুমটা পরে তৈরি হয়েছিল। তাই পুরো বাড়িটার মধ্যে একমাত্র এই ঘরটাই প্রেত প্রভাব মুক্ত। মার্থা বুঝলো তাহলে এই জন্যেই প্রথম থেকেই বরাবর এই স্টাডি রুমটা ওর কাছে নিরাপদ একটা ঘর মনে হতো। যে রাতে ওর ওপর প্রথম আক্রমণটা হয়েছিল, সে রাতে ও স্টাডি রুমে ঢুকে পড়েছিল, আর সেজন্যই কি শেষমেশ বেঁচে গিয়েছিল ও? উইলের দিকে ঘুরে এবার মার্থা বলল, তবুও তুমি ওকে অনস্ক্রিন নজর রেখো উইল, আর প্রমিস করো স্ক্রিন কোনোভাবে ব্ল্যাঙ্ক দেখালে সোজা এ ঘরে চলে আসবে। বেশ, তোমার কথা আমি মনে রাখব। মার্থা অতঃপর রুবিকে সোফার মাঝখানে বসিয়ে কুশনগুলো দিয়ে ও চারপাশটা ঘিরে দিল।
গ্যাব্রিয়েল কিচেন থেকে কয়েকটা খেলনা নিয়ে এসে ওর হাতে ধরিয়ে দিল, যাতে ওইগুলো নিয়ে খেলতে খেলতেই ছোট্ট রুবির সময় কেটে যায়। রুবিকে ঠিকঠাকভাবে বসিয়ে রেখেও মার্থার মনের ভয় দূর হলো না। কিছুতেই স্টাডি রুম ছেড়ে যেতে তার ভরসা হচ্ছে না। উইল ওদিকে বাড়ি থেকে বেরিয়ে ফের গাড়িতে গিয়ে বসলো। গ্যাব্রিয়েল সেটা লক্ষ্য করে বলল, নাও কাম অন ম্যাডাম, যত তাড়াতাড়ি আমরা স্টার্ট করব তত তাড়াতাড়ি শেষও করতে পারো। দুজনে স্টাডি রুম ছেড়ে বেরিয়ে এলো। অনিচ্ছা সত্ত্বেও মার্থা পেছনে রুমের দরজাটা বন্ধ করে দিল। মনে মনে প্রার্থনা করল, ঈশ্বর, রুবির যেন কোনো ক্ষতি না হয়। প্রথমে হলওয়ে ধরে মার্থার হাত ধরে এগিয়ে চলল দোতলায় রুবির ঘরটার দিকে। ঘরটায় যাবার আগে হলওয়ের সমস্ত লাইট নিভিয়ে দিল গ্যাব্রিয়েল। মার্থা অনুভব করলো আলোগুলো নিভে যেতেই ফের একটা অস্বস্তি আর আতঙ্ক দানা বেঁধে উঠছে ওর মধ্যে। যদিও সাথে গ্যাব্রিয়েল আছে, তবু বুকের ভেতরটা অজান্তেই তার ছাঁত ছাঁত করতে লাগলো। রুবির ঘরে ঢুকে গ্যাব্রিয়েল ঘরের দরজাটা বন্ধ করে দিল। ঘরের সিলিং থেকে একটা অল্প পাওয়ারের বাতি জ্বলছিল। মার্থাকে উদ্ধার করতে আসার সময় সম্ভবত লাইটটা উইল পিটারসনই জ্বালিয়েছিল। গ্যাব্রিয়েল এগিয়ে গিয়ে ঘরের লাইটটা নিভিয়ে দিল, আর সঙ্গে সঙ্গে আবার সেই গাঢ় অন্ধকার চারপাশ থেকে ঘিরে ধরল মার্থাকে। তার মুখ পাংশুবর্ণ ধারণ করল, বুকের ভেতরটা কেমন করতে লাগলো, কিন্তু তবু মনকে শক্ত করে সে গ্যাব্রিয়েলের পাশে দাঁড়িয়ে রইল। বড্ড অন্ধকার, দাঁড়ান একটা মোম জ্বালি। ঠাস করে একটা শব্দ হলো। অন্ধকারের গর্ভে ক্ষীণভাবে জ্বলে উঠল একটা মোমবাতি। ঘরের চাপা অন্ধকার যেন মোমের নিরীহ শিখাটাকে গ্রাস করার জন্য ঝাঁপিয়ে পড়ল। আমার হাত এবার শক্ত করে ধরুন। কাঁপা কাঁপা হাতে মার্থা গ্যাব্রিয়েলের একটা হাত ধরল। জ্বলন্ত মোমটা হাতে নিয়ে গ্যাব্রিয়েল পায়ে পায়ে এগিয়ে গেল পুরনো ফায়ার প্লেসটার দেওয়ালের দিকে। দেওয়ালের কাছে গিয়ে বিস্ময়ের সীমা রইল না মার্থার। আবার যেন হোঁচট খেলো একটা। কিছুক্ষণ আগে যে দেখেছিল দেওয়ালের ইঁটগুলো ভেঙে সেই ভেঙে যাওয়া অংশ দিয়ে সেই ছেলেটির সাদা প্রেত মূর্তি বেরিয়ে আসছে, সেই দেওয়ালের ইঁটগুলো আবার যেন কোন জাদুমন্ত্র বলে দেওয়ালে সেট হয়ে গেছে। সবকিছু আবার আগের মতো হয়ে গেছে। শুধু মার্থা আর রুবির যে ফটোটা দেওয়ালে ঝোলানো থাকতো, সেটাই শুধু পড়ে আছে দেওয়ালের নিচে। ওটাই একমাত্র প্রমাণ গত রাতে তার সাথে কি কি ঘটেছিল। এবার চোখ বন্ধ করে নিজের মনের মধ্যে একটা ইমাজিনেশন আনুন। নিজের সমস্ত মনোযোগ এক জায়গায় আনুন। কল্পনা করুন আপনার দেহের চারপাশে একটা সাদা বলয় ঘুরছে। আপনাকে ঘিরে ঘুরছে সেই সাদা বলয়। ধরে নিন ওই সাদা বলয়ই আপনার প্রোটেক্টর। গ্যাব্রিয়েলের নির্দেশ মেনে তাই করল মার্থা। চোখ বুজে কল্পনা করতে লাগলো যেন দেহের চারপাশে ঘুরছে একটা সাদা বলয়, যেটা ওকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবে। কিন্তু যতবারই মনঃসংযোগ এক করার চেষ্টা করছে, ততবারই ওর মনটা বারবার বিক্ষিপ্ত হয়ে উঠছে। বারবার ওর মন চলে যাচ্ছে স্টাডি রুমে একলা বসে থাকা রুবির দিকে। না জানি একলা ঘরে কি করছে মেয়েটা। মনের এই অস্বস্তির জন্য সে বারবার মনঃসংযোগ হারিয়ে ফেলতে লাগলো। গ্যাব্রিয়েল সম্ভবত সেটা আঁচ করতে পারল, তাই বলে উঠল, অন্য কোনো কথা ভাববেন না ম্যাডাম, মনঃসংযোগ এক জায়গায় আনার চেষ্টা করুন। আমি বুঝতে পারছি কাজটা আপনার পক্ষে কঠিন, কিন্তু যতটা পারেন চেষ্টা করুন। আবার চোখ বুজল মার্থা, কিন্তু যতবারই চেষ্টা করতে লাগলো ততবারই ব্যর্থ হতে লাগলো। মনের ভেতর থেকে ক্রমশ দানা বেঁধে ওঠা একটা আতঙ্কই ওর মনঃসংযোগ এক করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়ালো।
না, পারছে না সে, কিছুতেই পারছে না। ভয়, প্রচণ্ড একটা ভয় করছে তার। ভিড় করে প্রার্থনা করবার মতো কিছু যেন শুনতে পেল মার্থা। বুঝলো গ্যাব্রিয়েল বিড়বিড় করে কিছু যেন আওড়াচ্ছে, যার বিন্দু বিসর্গ সে বুঝতে পারল না। মার্থা অনুমান করার চেষ্টা করলো হয়তো প্রেততত্ত্ববিদদের জানা কোনো দোয়া পড়ছে গ্যাব্রিয়েল, যাতে বিপদ ওদের কাছে না ঘেঁষতে পারে। দোয়া পড়তে পড়তে একসময় পুরোপুরি নিশ্চুপ হয়ে গেল গ্যাব্রিয়েল, একেবারে নির্বাক নিষ্পন্দ হয়ে দাঁড়িয়ে রইল। এর কয়েক মিনিট পর হঠাৎ কাশির মতো একটা শব্দ শুনতে পেল মার্থা। তারপরেই শুনল গ্যাব্রিয়েলের কণ্ঠস্বর। আমি এখানে মিসেস ম্যানিয়ানের সাথে কথা বলতে চাই। এ ঘরে কি মিসেস ম্যানিয়ান বলে কেউ আছেন? থাকলে দয়া করে সাড়া দিন। খুব স্পষ্ট গলায় শান্তভাবে কাউকে উদ্দেশ্য করে বলে উঠল গ্যাব্রিয়েল। মার্থার কাছে ব্যাপারটা অবাক লাগলেও সে কিছু না বলে এরপর কি হয় তা দেখবার জন্য চুপচাপ দাঁড়িয়ে ব্যাপারটা লক্ষ্য করতে লাগলো। ওদিকে গ্যাব্রিয়েল ফের বলে উঠল, অথবা মিস ম্যানিয়ান আছেন কি এখানে? মিসেস অথবা মিস ম্যানিয়ান থাকলে সাড়া দিন। কয়েকটা মুহূর্ত পিন পতন নীরবতার মধ্য দিয়ে কেটে গেল। হঠাৎ সিঁড়ির দিক থেকে কিসের একটা প্রচণ্ড শব্দ কানে এলো ওদের দুজনের। অপ্রত্যাশিত ওই অদ্ভুত শব্দে মার্থা ভয় লাফিয়ে উঠলেও গ্যাব্রিয়েল নির্বিকার। সে ঠিক আগের মতোই শান্ত রইল, শুধু চোখ দুটো খুলে গেল তার। তাকে চোখ খুলতে দেখে মার্থা চাপা উদ্বেগ ভরা গলায় বলে উঠতে গেল, ওই আওয়াজ কিসের? ঠোঁটে আঙুল চেপে ওকে চুপ করতে বাধ্য করলো গ্যাব্রিয়েল। ইশারায় বলতে চাইল, এখন কোনো কথা নয়, চোখ বন্ধ করো। ফের চোখ দুটো বন্ধ করে ফেললো গ্যাব্রিয়েল। ওকে চোখ বুজতে দেখে মার্থাও চোখ বুজে দাঁড়িয়ে রইল। প্রাণপণ চেষ্টা করতে লাগলো তার সমস্ত মনোযোগ যেন এখন কেন্দ্রীভূত থাকে এই দিকেই। যতটা পারে চেষ্টা করতে লাগলো সে, প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, আমার মনোযোগ অন্য কোথাও যেতে দিও না, এখানেই এক জায়গায় কেন্দ্রীভূত করতে সাহায্য করো ভগবান। এবার সিঁড়ি ঘরকে উদ্দেশ্য করে উঁচু গলায় গ্যাব্রিয়েল বলে উঠল, এই শব্দটা কি আপনি করলেন মিস ম্যানিয়ান? মিস ম্যানিয়ান, আপনি কি জানেন এই বাড়িতে থাকার অধিকার আপনার এখন আর নেই? আপনি মারা গিয়েছেন, আপনি এখন অতীত। এই বাড়িতে, এই জগতের কোথাও আপনার আর কোনো স্থান নেই। সিঁড়িতে আবার প্রচন্ড কিসের শব্দ শোনা গেল। মনে হলো কিছু যেন ছুটে আসছে এদিকে অবিশ্বাস্য গতিবেগে। মার্থা কাঁপতে লাগলো। আতঙ্কে উৎকণ্ঠায় ওর মুখ পাণ্ডুর বর্ণ ধারণ করেছে। গ্যাব্রিয়েলের হাত ছাড়িয়ে নিয়ে সে পালাতে চেষ্টা করলো ঘর থেকে, কিন্তু গ্যাব্রিয়েল ওকে পালাতে দিল না, শক্ত মুঠিতে ধরে রাখলো ওর হাত। নিরুপায় হয়ে মার্থাকে সেই ঘরেই দাঁড়িয়ে থাকতে হলো, কিন্তু ওর হৃৎপিণ্ড একবার একটা হোঁচট খেয়েই যেন ফের দুরন্ত গতিতে ছুটতে শুরু করলো। পিন পতন নিস্তব্ধ ঘরটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের বুকের শব্দ নিজেই শুনতে পেল মার্থা। আসছে, কিছু একটা ছুটে আসছে ওদের ঘরের দিকে। আপনি আর এখানে থাকবেন না মিস ম্যানিয়ান। আপনার এখন এই দুনিয়া থেকে বিদায় নেবার সময় এসেছে। পরলোক, পরলোকই আপনার একমাত্র গন্তব্য হওয়া উচিত মিস ম্যানিয়ান। হঠাৎ ওদের ঘরের তাপমাত্রাটা ভীষণভাবে নেমে যেতে লাগলো। এই সময় শীত শীত ভাবটা হঠাৎ বেড়ে উঠতে লাগলো ঘরে। শীতে ঠকঠক করে কাঁপতে লাগলো মার্থা, কিন্তু গ্যাব্রিয়েল তখনও আশ্চর্য রকম অবিচলিত। সে বুঝতে পেরেছে ঘরে প্রেতাত্মার আবির্ভাব হয়েছে। এমনকি এ ব্যাপারে কোনো জ্ঞান না থাকা মার্থাও নিজের সহজাত অনুভূতি দিয়ে বুঝতে পারলো ব্যাপারটা, আর সঙ্গে সঙ্গে তার ভয় আরো বেড়ে গেল। ভয়ার্ত চোখে সে ঘরের এদিক ওদিক দেখতে লাগলো।
তার হৃৎপিণ্ড এই ভয় কুঁকড়ে রইল, পাছে আবার কোনো অস্বাভাবিক দৃশ্য তাকে দেখে ফেলতে হয়। কিন্তু ওর সৌভাগ্য, ওর নজরে এখনো সেরকম কিছুই ধরা দিল না। কিন্তু প্রবল ঠান্ডায় ওর শরীর কাঁপতে লাগলো। এত ঠান্ডা যেন মনে হতে লাগলো ঘরের মধ্যে যেন তুষার ঝড় শুরু হয়েছে হঠাৎ। ও ও এসেছে গ্যাব্রিয়েল। চোখ মুদে দাঁড়িয়ে থাকা গ্যাব্রিয়েলের দিকে চেয়ে হঠাৎ মুখ ফসকে বলে উঠল মার্থা। চোখ বোঝা অবস্থায় দাঁড়িয়েই মাথা নাড়ল গ্যাব্রিয়েল। তারপর ফের ইশারায় ওকে চুপ করতে বলল। মার্থা ফের বাধ্য মেয়ের মতো চুপ করে গেল। হঠাৎ মার্থাকে চমকে দিয়ে গুরুগম্ভীর গলায় এবার গ্যাব্রিয়েল বলে উঠল, হেনরি, হেনরি, তুমিও কি এখানে আছো? আমার কথা শুনতে পাচ্ছ? গ্যাব্রিয়েলের কথায় চকিতে মার্থার মনের পর্দায় ভেসে উঠল কিছুক্ষণ আগে এই ঘরেই সে কি ভীষণ অভিজ্ঞতা অর্জন করেছিল। সেই দেওয়ালের ইঁটগুলোর ভেঙে পড়া, সেই বালকের ছায়ামূর্তি, দেওয়ালের ভেতর থেকে তার বেরিয়ে আসা, ওর দিকে এগিয়ে আসা, সবকিছু মার্থার মনশ্চক্ষে ভেসে উঠতে লাগলো। আর মার্থা ভয় আতঙ্কে শিউরে শিউরে উঠতে লাগলো। গলা ফের শুকিয়ে কাঠ হয়ে গেল, মুখ মুহূর্তে পাণ্ডুর বর্ণ ধারণ করল। গ্যাব্রিয়েলের কণ্ঠস্বরে এবার স্নেহ ঝরে পড়ল। হেনরি, হেনরি, আমরা তোমাকে হেল্প করতে চাই হেনরি। কথাটা বলে একটু থামলো গ্যাব্রিয়েল, যদি কোনো সাড়া শব্দ ভেসে আসে। কিন্তু পুরো বাড়িতে এখন একটা পিন পতন নিস্তব্ধতা বিরাজ করছে। হেনরি, এমন কেউ কি আছে তোমার, যাকে তুমি আবার দেখতে চাও? পৃথিবী ছাড়ার আগে তাকে আর একবার দু চোখ ভরে দেখতে চাও? সে কি তোমার মা? গ্যাব্রিয়েলের কথায় হঠাৎ মার্থার মনে পড়ল, শিট, বড্ড ভুল হয়ে গেছে। গ্যাব্রিয়েলকে তো লিল ফ্লিনের কথাগুলো বলাই হয়নি। শিপটন অ্যাবের পাবের সেই রহস্যময়ী বৃদ্ধা মহিলা। এমনকি এটাও জানাতে ভুলে গেছে যে তার বারবার মনে হচ্ছে ওই ম্যানিয়ানি সম্ভবত হেনরির মা। কথাটা গ্যাব্রিয়েলকে বলবার জন্য সবে মুখ খুলতে যাবে মার্থা, হঠাৎ কি এক ভয়ঙ্কর অনুভূতিতে ওর শরীরে যেন কাঁটা দিয়ে উঠল। ওর পায়ের নিচে ট্রাউজার্সের প্রান্তভাগ হঠাৎ দুলে উঠল। একটা গরম হাওয়ার স্পর্শ টের পেল মার্থা। এত উত্তপ্ত সেই বাতাস যে মার্থার মনে হলো ওর পায়ের পাতাটা যেন পুড়ে গেল সেই হাওয়ার স্পর্শে। ওর পেছনে কি কেউ এসে দাঁড়িয়েছে? অদ্ভুত অনুভূতিটা হতেই মার্থা চমকে ফিরে তাকিয়েছিল পেছনে, কিন্তু মোমের অস্পষ্ট আলোয় দৃষ্টি তার বেশি দূর গেল না। পেছনে চমকে ফিরেও কাউকে দেখতে পেল না সে, কিন্তু ষষ্ঠ ইন্দ্রিয় ওকে যেন সজাগ করে দিয়ে বলল, না, কেউ আছে, কেউ নিশ্চয়ই আছে। অন্য সময় হলে সে হয়তো এতক্ষণে ভয় অজ্ঞানী হয়ে যেত, কিন্তু সাথে গ্যাব্রিয়েল থাকায় তখনও মনোবল হারালো না সে। ওদিকে গ্যাব্রিয়েল আবার বলে উঠল, এবং আপনিও মিস ম্যানিয়ন, আপনাকেও আমরা হেল্প করতে চাই। আমার মনে হয় জীবদ্দশায় আপনি এই শিশুটির ওপর অনেক অন্যায় অত্যাচার করেছেন। আমি কি ঠিক বলছি মিস ম্যানিয়ন? কেউ কি এখনো রয়েছে যে আপনার জীবদ্দশায় খুব ক্লোজ ছিল? নিজের বোন, মা বা অন্য যে কেউ? এই বলে একটু থামলো গ্যাব্রিয়েল, বোধহয় উত্তরের অপেক্ষা করতে লাগলো। মার্থার পায়ে এখনো সেই গরম নিঃশ্বাসের হলকা এসে লাগছে। অস্বস্তি হচ্ছে তার, কিন্তু গ্যাব্রিয়েল তার হাত ধরে থাকায় সে বিশেষ নড়াচড়াও করতে পারছে না। আপনারা দুজনেই, মিস ম্যানিয়ান এবং হেনরি, এবার আলোর পথে ফিরে যান। ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আপনারা দুজনেই এখন আলোর পথের যাত্রী, তাই দেরি করবেন না। আলোর পথে চলে যান। হেনরি, যাওয়ার আগে কাউকে খুব দেখতে ইচ্ছে করে? যদি কেউ থাকে তো তার নাম বলো, আমরা তোমাকে সেক্ষেত্রে সাহায্য করব।
তারপর ফিরে যাও অনন্তের পথে। এই দুনিয়ার মায়ায় পড়ে পড়ে আর নিজেকে কষ্ট দিও না। উত্তরোত্তর বিস্ময় জাগছিল মার্থার মনে। গ্যাব্রিয়েল কি করে হেনরির সাথে কথা বলছে? ও কি ওকে দেখতে পাচ্ছে? ঠিক এই সময়ই মার্থা অনুভব করলো তার পায়ে এতক্ষণ যে গরম বাতাসের হলকা এসে লাগছিল সেটা সরে গেল। তার মানে পেছনে যে এতক্ষণ ছিল সে কি ওর পেছন থেকে সরে গেল? কিন্তু কে ছিল ওর পেছনে? হেনরি? ও কি চলে গেল? এবং আপনি, মিস ম্যানিয়ান, আপনিও ওই ছোট্ট ছেলেটিকে অনুসরণ করুন। আমি প্রার্থনা করি যে আমাদের প্রভু যীশুখ্রিস্ট, পরম করুণাময় ঈশ্বর, আপনার জীবদ্দশায় কৃত সকল পাপ ক্ষমা করবেন। নিজের কৃতকর্মের জন্য দুঃখী হন মিস ম্যানিয়ান, অনুতপ্ত হন, তাহলে ঈশ্বর আপনাকে নিশ্চয়ই ক্ষমা করবেন। ভয় পাবেন না, আলোর পথে এগিয়ে যান। ঘর থেকে কিছু একটা যেন এই সময় ঝড়ের বেগে বেরিয়ে গেল মনে হলো। দরজাটা দড়াম শব্দে খুলে গেল, আর সেই খোলা দরজা দিয়ে ঝড়ের মতো একটা হাওয়া গোঙানি তুলে বেরিয়ে গেল। মার্থা বলে উঠল, ওরা আলোর পথে চলে গেল। ওরা আলোর পথে চলে গেল গ্যাব্রিয়েল। বলতে বলতে ওর মুখে যেন রক্ত আর স্বস্তি দুই ফিরে এলো। চোখ খুলে ঘরের চারপাশ ভালো করে জরিপ করে নিয়ে গ্যাব্রিয়েল একটু চিন্তিত মুখে বলল, মনে তো হচ্ছে না। মানে? অন্যরকম কিছু হলো মনে হচ্ছে। বলতে বলতে ঘরের সন্দিগ্ধ চোখ দুটো বোলাতে লাগলো গ্যাব্রিয়েল। ফিসফিস করে মার্থা জিজ্ঞেস করলো, তার মানে ওরা কি চলে যায়নি? ঈশ্বর করুন যেন ওরা চলে গিয়ে থাকে। মার্থা অনুভব করলো ঘরে তাপমাত্রা ফিরে আসছে আবার একটু একটু করে। সেই অস্বস্তিকর অনুভূতিটা এখন আর নেই। একটা দীর্ঘশ্বাস ফেললো গ্যাব্রিয়েল। লম্বা করে একটা শ্বাস নিয়ে ফের চোখ বুজলো। মাথাটা সামনের দিকে সামান্য নুইয়ে রাখলো সে। মার্থা বুঝলো তাকেও এখন একই কাজ করতে হবে। সেও ঠিক সেইভাবেই দাঁড়ালো গ্যাব্রিয়েলের পাশাপাশি। কয়েক মুহূর্ত একইভাবে দাঁড়িয়ে রইল তারা। একসময় একটা চাপা শ্বাস ফেলে গ্যাব্রিয়েল সোজা হয়ে দাঁড়ালো। মার্থাও ঘুরে তাকালো তার দিকে, বুঝতে চেষ্টা করলো ওর মনের ভাব। অল ইজ ডান। মার্থা লক্ষ্য করলো এখনো গ্যাব্রিয়েল পুরো ঘরটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করে চলেছে, যেন কিছু খুঁজছে। কিন্তু তবু তাকে যেন অনেকটা নিশ্চিন্ত দেখাতে লাগলো। মার্থার হঠাৎ ভীষণ কান্না পেল। ওই ছোট্ট শিশু হেনরির জন্য তার ভেতর থেকে দ্বিগুণ বেগে যেন বেরিয়ে আসতে চাইল কান্নার একটা দমক। অনেক কষ্টে নিজেকে সামলালেও গ্যাব্রিয়েলের নজর এড়ালো না তা। সে আলতো করে একটা হাত রাখলো মার্থার কাঁধে, যেন সান্ত্বনা দিতে চাইল। মার্থার খুব জানতে ইচ্ছে করলো হঠাৎ ওই ছোট্ট শিশুটার সাথে কি ঘটেছিল এই বাড়িতে, কিভাবে সে মারা গিয়েছিল এখানে, আর ওই মহিলাই বা কে? কেন একটা বাচ্চা আর এক মহিলার অতৃপ্ত আত্মা এই বাড়িতে দিশাহীনভাবে ঘুরে বেড়াতো? কি ঘটেছিল ওদের দুজনের সাথে? জানার জন্য প্রবল আগ্রহ দেখা দিল মার্থার মধ্যে। ঘর থেকে বেরিয়ে এলো দুজনে। বাইরে আকাশ ইতিমধ্যে পরিষ্কার হয়ে গেছে। সূর্য উঁকি দিচ্ছে পূবের আকাশ থেকে। মার্থা স্টাডি রুমের দরজায় এসে দেখলো রুবি তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে সোফায়। রুবিকে ঘুমিয়ে থাকতে দেখে বুক চিরে ওর একটা স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। এক লহমায় কেটে গেল গত রাতের যাবতীয় ক্লান্তি আর ভয়। ওদিকে উইল গাড়ি থেকে নেমে এলো বাড়িতে। কটেজের ফ্রন্ট ডোরের কাছে দাঁড়িয়ে দুজনে দীর্ঘক্ষণ কিছু নিয়ে আলোচনা করল। তারপর দুজনে গেল কিচেনের দিকে। গ্যাসে কেটলি বসানোর শব্দ শুনে মার্থা বুঝল চায়ের জল চাপিয়েছে উইল।
রুবিকে ব্রেকফাস্ট খাইয়ে দিয়ে নিজে যখন ডাইনিং রুমে বসে নিশ্চিন্ত হয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছে মার্থা, তখনই ওর মনের মধ্যে আবার নানা রকম প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এই হথন কটেজ হেনরি আর মিস ম্যানিয়ার নামের ওই মহিলাকে নিয়ে তাকে জানতেই হবে এই কটেজে ওদের কি হয়েছিল যে ওদের আত্মা ওরকম দুরন্ত ভাবে ঘুরে বেড়াতো। হেনরিকে কে ওইভাবে ফায়ার প্লেসের দেওয়ালে পুঁতে রেখেছিল, কেন করেছিল, এগুলোর উত্তর না জানা পর্যন্ত তার স্বস্তি নেই। তাকে জানতেই হবে এতগুলো প্রশ্নের উত্তর। ইতিমধ্যে সে অনুমান করে ফেলেছে কার কাছে গেলে সে পাবে এই সব প্রশ্নের উত্তর। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।